আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং গল্প বলবো, যে গল্পে একটা মাছ ধরা এবং কৃষি প্রধান দেশ কি করে বিশ্বের শীর্ষ টেক ইন্ডাস্ট্রির লিডারদের মধ্যে অন্যতম হলো এবং এই দেশটা কিভাবে তাদের ইকোনমিকে ওই চাষাবাদ এবং মৎস্যজীবী থেকে বিশ্বের শীর্ষ প্রসেসর নির্মাতায় পরিণত হলো। As you know, Taiwan pretty much has a monopoly on that market. Apple is having its chips being manufactured by TSMC. I think without these subsidies, the U.S. hasn't been a competitive choice for building chip fabs. Over 30 years, Taiwan underwent massive industrialization in what has become known as the Taiwan Miracle. গল্পটা হচ্ছে টিএসএমসি, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এবং তার ফাউন্ডার মরিস চেংকে নিয়ে। I consider that to be my most exciting year. গল্পটা শুরু হয় মরিস চেংকে নিয়ে, যার জন্ম 1930 সালে আশেপাশে মেইনল্যান্ড চায়নায়। ততদিনে জাপান তাইওয়ান দখল করে রাখছে আর চায়নায় বেশ কয়েকটা যুদ্ধ চলতেছে। জীবনের প্রথম বছরে উনি প্রায় 3টা যুদ্ধের ভেতর থেকে যান। একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হিসেবে 3টা যুদ্ধের ভেতর থেকে উনি পার হয়ে হার্ভার্ডে পৌঁছান এবং সেই হার্ভার্ড ইউনিভার্সিটিতে তখন বড় বড় লয়াররা বের হতো, বড় বড় বিজনেস ম্যাগনেটরা বের হইতো, কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে উনি বিশেষ সুবিধা করতে পারেন নাই। ওনার মেইন আগ্রহ ছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তারপর তিনি এমআইটিতে চলে যান, কিন্তু এমআইটিতে উনি 2বার কোয়ালিফাইং এক্সাম ফেল করেন। তো ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে না পারার দুঃখ নিয়ে উনি চলে যান স্লোভেনিয়ান একটা কোম্পানিতে, সিলভেনিয়া সেমিকন্ডাক্টর, মানে কোম্পানিটার নাম হচ্ছে সিলভেনিয়া ইলেকট্রনিক প্রোডাক্টস। সেখানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতেন, মানে চাকরি, অড জব। সেখানে ওনার ট্রানজিস্টর নিয়ে কাজ করার অভিজ্ঞতা হয় এবং ট্রানজিস্টর নিয়ে কাজ শেখার পরে সেখান থেকে তিনি টেক্সাস ইনস্ট্রুমেন্টস নামে একটা কোম্পানিতে যান, যারা তখন ফ্যাব্রিকেশন করতো, অর্থাৎ চিপ ট্রানজিস্টর মেক করতো। তখন অবশ্য সিলিকন ইউজ হইতো না, তখন জার্মেনিয়াম ইউজ হইতো, এবং সেই কোম্পানিতে উনি একটা লাইন ম্যানেজার হিসেবে যুক্ত হন। লাইন ম্যানেজার বলতে একটা লাইনের মধ্যে ফ্যাব্রিকেশন চলতো। তো ওইখানে একটা ব্যাপার আছে ইল্ড মানে হচ্ছে আপনার একটা লাইনে যেই পরিমাণ প্রোডাক্ট প্রসেস করা হয়, মানে এন্ড অফ দ্য লাইন আপনার সাকসেস রেট কত পার্সেন্ট, ফেইলিওর রেট কত পার্সেন্ট। টেক্সাস ইনস্টিটিউট ওই সময়, এখন যদিও তারা ক্যালকুলেটর টাইপ ছোটখাটো জিনিস বিক্রি করে, ওই সময় টেক্সাস ইনস্টিটিউট একটা জায়ান্ট কোম্পানি ছিল এবং টেক্সাস ইনস্টিটিউট আইবিএম এর সাথে কাজ করতো। তো দেখা গেল মরিস চেং এর যে লাইন আছে ওইখানে ইল্ড 0%, যেখানে অ্যাভারেজে অন্যান্য লাইনে 10%। তো এটা একটা বিশাল নাম্বার। আইবিএম ভাবলো যে এটা মনে হয় লাকি একটা ব্যাপার, টেক্সাস ইনস্টিটিউটের নতুন একটা ইয়াং ছেলে জয়েন করছে যার লাইনে লাকিলি 10% এর জায়গায় 0% হয়ে গেছে। কিন্তু যখন তারা চেং এর সাথে মিটিং করলো, মরিসের সাথে, দেখলো যে সে যেভাবে প্ল্যান করে, তার প্রোডাকশন লাইনটার প্রসেসটা যেভাবে সে কন্ট্রোল করে, তাতে সে অনেক এফিশিয়েন্টলি প্রসেসটা কমপ্লিট করতে পারে। এই দেখার পরে মরিস চেংকে আইবিএম খুব পুশ করলো এবং টেক্সাস ইনস্টিটিউট তাকে তাদের যতগুলা লাইন আছে সবগুলার হেড বানায় দিল এবং টেক্সাস ইনস্টিটিউট আইবিএম এর একটা বড় পার্টনার হয়ে গেল। আইবিএম ওই সময়ে পৃথিবীর বলতে পারেন অন্যতম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান, যাদের কম্পিউটারের মাইক্রোপ্রসেসর তৈরি করে দিত টেক্সাস ইনস্টিটিউট। বাট টেক্সাস ইনস্টিটিউট বিং এ কোম্পানি, তারা একসময় দেখলো যে না, আমাদের এখন মনে হয় কনজিউমার ইলেকট্রনিক্স মার্কেটে চলে যাওয়া উচিত। আমি কথা বলতেছি অ্যারাউন্ড 1960-70 দশকের কথা। ওই সময়ে আপনার কনজিউমার ইলেকট্রনিক্স জগতে একটা বিশাল বড় চেঞ্জ আসে। জাপানিজ কোম্পানিগুলো আপনার তখন রেডিও বানানো শুরু করে, টিভি বানানো শুরু করে, গাড়ির ইন্ডাস্ট্রিগুলো বড় হওয়া শুরু করে এবং দেখা গেল ওইসব ইন্ডাস্ট্রিতে অনেক বেশি প্রফিট আসতেছে, মানি জেনারেট হচ্ছে। তো তখন টেক্সাস ইনস্টিটিউটও চেষ্টা করলো একটা কনজিউমার ইলেকট্রনিক্স সেগমেন্ট খুলতে এবং ওইটার হেড বানাই দিল মরিস চেংকে। কিন্তু মিস্টার মরিস ইজ বিল্ড ফর সেমিকন্ডাক্টরস, নট ফর কনজিউমার ইলেকট্রনিক্স। কি হইলো, তার ওইটার 4 বছরের চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হইল এবং উনি ভাইস প্রেসিডেন্ট থেকে ওনাকে নামাই দেওয়া হইলো HR টাইপ একটা পোস্ট, যে পোস্টটা বলতে পারেন মানে কোম্পানি থেকে বের করে দিতেছি বাট স্যালারি দিয়ে বাঁচায় রাখতেছি, এরকম একটা সিচুয়েশন। তো এই পর্যায়ে চেং সাহেব বেশি দিন টিকতে পারলেন না টেক্সাস ইনস্টিটিউটে, উনি রিজাইন করে দিলেন এবং বেরোয় গেলেন। তো যেহেতু উনি ওই সময় বেশ পপুলার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে, ওনার তখন মোটামুটি ভালো সুনাম আছে, অনেক কোম্পানি থেকে উনি ইনভাইটেশন পাইলেন। উনি জয়েন করলেন জেনারেল ইনস্ট্রুমেন্টসে অ্যাজ এ সিইও। ঢোকার পর উনি দেখলেন যা ভাবছিলেন তার সাথে এর কোনো মিলই নেই। জেনারেল ইনস্ট্রুমেন্টস ভাবে আপনার টেক্সাস ইনস্ট্রুমেন্টস এর মতনই, কিন্তু তারা বেসিক্যালি কোনো তাদের ফ্যাব ল্যাব নাই, কোনো প্রোডাকশন লাইন নাই, কিছু নাই, খালি এই কোম্পানি অ্যাকুইজিশন করে, এদের সাথে পার্টনারশিপ করে, এইভাবেই তাদের কাজ চলে। তো তারা মরিস চেংকে নিয়ে আসছে শুধুমাত্র তাদের পোর্টফোলিওটার একটু হেভি করার জন্য। তো উনি ওইখানে 1 বছর পরে চাকরি ছেড়ে দিলেন এবং দ্যাট পয়েন্টে ওনার কাছে খুব বেশি অফার ছিল না বিভিন্ন কোম্পানি থেকে, উনি কি করবেন না করবেন। প্রবাবলি দ্যাট ওয়াজ হিজ ক্যারিয়ার্স
লোয়েস্ট পয়েন্ট। তো মজার ব্যাপার হইতেছে এর মধ্যে উনি কয়েকবার তাইওয়ানে আসছেন, তাইওয়ানের ন্যাশনালদের সাথে পরিচিত হয়েছেন। আর তাইওয়ানও 1950-এর পর আপনার যখন রেড আর্মি চাইনিজ যে রাজা ছিলেন তাদের সাথে যুদ্ধ করে চায়না দখল করে নেয় মাও সেতুং এর আর্মি, এবং আপনার চাইনিজ যে প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি চলে আসেন এই তাইওয়ানে। তাইওয়ান একটা দ্বীপ, এবং এই দ্বীপে উনি ওনার সৈন্যবাহিনী, গোল্ড রিজার্ভ সবকিছু নিয়ে আসলেও তখন উনি তেমন একটা স্ট্রং পজিশনে নিতে পারেন না। ইকোনমিটা তখনও আপনার মোস্টলি এগ্রিকালচার, ফিশিং বেসড ছিল, অর্থাৎ বলতে পারেন আমাদের বাংলাদেশের মতনই অবস্থা। তো সেইখান থেকে হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিল যে না, উই হ্যাভ টু ডু সামথিং টু টার্ন থিংস অ্যারাউন্ড। তখন তারা সিদ্ধান্ত নিলেন তাইওয়ানের যে ইকোনমি, তাদের মানুষের যে সাধারণ মানুষের লাইফস্টাইল, এইটাকে কিভাবে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। এবং মরিস চেং এর সাথে তারা তখন কথা বললেন, তাকে বলা হইলো লেটস ডু সামথিং সো দ্যাট উই ক্যান মেক ভেরি হাইটেক প্রোডাক্টস লাইক সেমিকন্ডাক্টরস। তখন প্রবাবলি তাইওয়ানে ITRC নামে একটা কমিশন গঠন হয়, যেটার হেড করা হয় মিস্টার মরিস চেংকে। তারপরে তখনকার যে অর্থমন্ত্রী ছিলেন তাইওয়ানের, কোটেন ওনার নাম সম্ভবত, আমার ঠিক এক্সাক্ট মনে নাই। তো উনি মরিস চেং সাহেবের সাথে কথাবার্তা বলে প্ল্যান করলেন যে আমাদের সেমিকন্ডাক্টর নিয়ে কিছু করা যায় কিনা, যেহেতু মরিস সাহেব নিজের সেমিকন্ডাক্টর ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এবং ওইটাই ওনার স্ট্রং জোন। ওনারা UMC নামে একটা কোম্পানি খুললেন। তো UMC-তে সেমিকন্ডাক্টর ওনাদের তৈরি করার প্ল্যান ছিল। তো UMC কিন্তু এখনো আছে, এবং হোল সেমিকন্ডাক্টর মার্কেটের অ্যারাউন্ড 9% or 7% আই থিঙ্ক UMC-র এখনো মার্কেট শেয়ারে আছে। বাট এরপরে 1987-এ TSMC যখন ফর্ম করা হইলো, মরিস চ্যাং অ্যাজ এ CEO, ওনাকে বলা হইলো একটা বিজনেস প্ল্যান করার জন্য TSMC-র জন্য। তো উনি ক্যালকুলেট করা শুরু করলেন যে তাইওয়ানে কি কি রিসোর্স আছে, কি কি নাই, তার উপরে বেস করে দেখলেন যে তাইওয়ানে কিচ্ছু নেই, R&D নাই, ট্রানজিস্টর সম্পর্কে তাইওয়ানের যে লোকাল ইঞ্জিনিয়ার্স আছে তাদের নলেজ অলমোস্ট জিরো, তাদের কোনো মার্কেট নাই, কোথায় সেল করবে, কার কাছে সেল করবে এই বিষয়ে তারা ক্লুলেস, এবং এই টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিতে তাদের কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি নাই, আই মিন প্যাটেন্টস। কারণ আপনি যখন কাজ করবেন এই সব সেক্টরে, আপনি যদি ছোট একটা স্ক্রুও মারেন ওইটারও প্যাটেন্ট থাকতে পারে। অন্য কোনো কোম্পানি যদি প্যাটেন্ট করে রাখে আর দেখা যাবে আপনি ওই রকম স্ক্রু মারতে পারবেন না, বা ম্যানুফ্যাকচারিং এ আপনি সেম টাইপের মেশিন ইউজ করতে পারবেন না। এই ধরনের প্যাটেন্ট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিচ্ছু নাই। Then came the brilliant idea. মরিস চেং চিন্তা ভাবনা করে দেখলেন যে ওকে, উই ডোন্ট নিড টু ক্রিয়েট এ মার্কেট, উই ডোন্ট নিড টু সেল দ্য প্রোডাক্ট টু দ্য কনজিউমার্স। তার থেকে আমরা কাজ করি, আমরা জাস্ট একটা পিওর ফাউন্ড্রি বলতে আমরা বুঝি কারখানা। আমরা একটা কারখানা বানাবো যেখানে আমরা শুধু ওয়েফার, চিপ তৈরি করব, এবং আমরা এটা কাদের কাছে সেল করব? টু অল দ্য আদার ব্র্যান্ডস। মরিস চ্যাং এর ইয়াং এজে, যখন তার বয়স মানে কম, তখন তিনি বিভিন্ন কোম্পানিতে কাজ করতেন, অনেক ইঞ্জিনিয়ারদের সাথে তার পরিচয় হইতো, ফ্রেন্ডশিপ হইতো, এবং সাম অফ দেম ওয়ার ভেরি ব্রিলিয়ান্ট, মানে জিনিয়াসেস। তারা চাইতো তারা নিজেরা একটা প্রসেসর ফ্যাব্রিকেশন কেন করতে পারবে না, এরপর প্ল্যান দেওয়া যায় কিনা। প্রবলেম হইতো যে এই ধরনের একটা ফ্যাব্রিকেশন লাইন তৈরি করতে যেই পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে, সেই ইনভেস্টমেন্টটা এইসব ইয়াং ইঞ্জিনিয়াররা এফোর্ড করতে পারতো না। মরিস চ্যাং কি করলেন? তাদের সাথে কমিউনিকেট করা শুরু করলেন যে আমরা তোমাদেরকে চিপ বানাই দিব। তো যখন TSMC গঠন হইলো তখন দেখা গেল যে $220 মিলিয়ন একটা ইনভেস্টমেন্ট দরকার ছিল ইনিশিয়ালি, যার মধ্যে $110 মিলিয়ন তাইওয়ান সরকার দিতে সম্মত হয়, এবং মরিসকে বলা হয় তুমি যাও গিয়ে বাকি $110 মিলিয়ন সংগ্রহ করো ইনভেস্টমেন্ট। উনি কি করলেন? উনি ইন্টেলে গেলেন, উনি টেক্সাস ইনস্ট্রুমেন্টসে গেলেন। টেক্সাস ইনস্ট্রুমেন্টস বলল না ভাই, তোমার সাথে আমরা নাই। আর ইন্টেল তখন ওই মুহূর্তে অনেক ভালো করতেছে, কারণ টেক্সাস ইনস্ট্রুমেন্ট ফেল করছে মরিস বেরোয় আসার পর, এবং ইন্টেলের কাছ থেকে IBM তখন চিপ নিচ্ছে। সো ইন্টেল ওয়াজ লাইক, আমি নিজেই তো পারি, হু আর ইউ? তখন সামহাউ ফিলিপস আগায় আসে। ফিলিপস তখন কনজিউমার মার্কেটে ভালো করতেছে, তাদের কাছে টাকা পয়সাও আছে। তারা চিন্তা করলো আমরা একটু হাইটেকের মধ্যে ঢুকে যাই, চিপ ম্যানুফ্যাকচারিং লেভেলে। তারা বললো ওকে ফাইন, $110 মিলিয়ন বাকি যেটা আছে এটা আমরা ইনভেস্ট করি। তাইওয়ান গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট আর ফিলিপসের ইনভেস্টমেন্ট দুইটা মিলে শুরু হলো TSMC। এবং মজার ব্যাপার হইতেছে ফিলিপসের কাছে ওই মুহূর্তে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করার কারণে তাদেরও সেমিকন্ডাক্টর লেভেলে কিছু আপনার প্যাটেন্ট ছিল, তাদের কাছে কিছু প্ল্যানস ছিল যেগুলো তারা শেয়ার করে TSMC-তে, যেগুলো বলতে পারেন TSMC-র কারেন্ট ফাউন্ডিং স্টোনের মতো কাজ করছে। এগুলো হচ্ছে 1987 সালের কথা, ওই সময় TSMC শুরু হয়। এরপরে 90s যখন চলে আসে, 90s আসার পরে এই সব ইয়াং ইঞ্জিনিয়াররা TSMC-তে অর্ডার দেওয়া শুরু করে যে আমাদের জন্য তোমরা ওয়েফার বানায় দাও, চিপ বানায় দাও। 94 সাল আসতে আসতে মোটামুটি ততদিনে আপনার TSMC দাঁড়ায় গেছে, কারণ মরিস চ্যাং এর একটা বিজনেস মডেল ছিল। ধরেন এইটা একটা গ্রাফ, এই গ্রাফের মধ্যে আমি একটা প্রোডাকশন লাইন দিচ্ছি, আমার প্রোডাক্টের প্রাইসিং প্রথম দফায় কি থাকবে? হাই। গ্রাফটা উপর থেকে শুরু হবে, যত আমার প্রোডাকশন বাড়বে গ্রাফটা নিচের দিকে নামতে থাকবে, কস্টিং আবার কমতে থাকবে। মরিস চ্যাং কি করলেন? সিম্পলি গ্রাফটাকে ফ্লিপ করে দিলেন। ওকে, লেটস টেক দ্য রিস্ক, আমরা শুরু করব লো প্রাইসিং থেকে। আমার যখন প্রোডাকশন বাড়তে থাকবে ধীরে ধীরে, তখন আমি আমার যে ফাউন্ডিং এক্সপেন্সেস আছে এটা আমি আমার প্রোডাকশন বাড়ানোর প্রফিট থেকে কভার করে দিব।
অ্যান্ড দ্যাট ওয়ার্ক। ছোট ছোট যারা ইনভেস্টর ছিল, ইভেন ওই সময় তাইওয়ানের আরো যারা ব্যবসায়ী ছিলেন, তারাও চলে আসলেন যে ওকে আমরা এর আশপাশ দিয়ে বিজনেস করা শুরু করবো। অ্যাসুস, এমএসআই, গিগাবাইট এই টাইপের কোম্পানিগুলো কিন্তু ওই সময় 90-এর দশকের দিকেই বড় হওয়া শুরু করলো, কেউ কেউ নতুন শুরু করলো, এবং যারা অলরেডি অন্যান্য বিজনেসে ছিল তারাও এদিকে চলে আসা শুরু করলো। বাই দ্য ওয়ে, আমি টিএসএমসি এর মেইন গেটের দিকে আসি, এদিকে গেলে আমার ধরতে পারে। আচ্ছা যাই দেখি কি হয়। তো 90-এর দশকটা টিএসএমসির জন্য একদম গ্লোরিয়াস একটা দশক। এই দশকে তাদের $220 মিলিয়ন কোম্পানিরে তারা অলমোস্ট $1 বিলিয়ন নিয়ে গেছে, এবং অন্যান্য যত ছোট ছোট কোম্পানি আমেরিকায় বসে তারা আর্কিটেকচারগুলো ডিজাইন করতো, একটা চিপের আর্কিটেকচার কি হবে না হবে, এবং তারা বানায় নিত টিএসএমসি থেকে। তো 2000 সালে আশেপাশে অনেকগুলো কোম্পানি টিএসএমসির সাথে কাজ করতো। আপনার তাদের মধ্যে কেউ কেউ আবার রাইভাল কোম্পানিও ছিল, তার মধ্যে এটিআই, তারপরে কোয়ালকম, এরকম বেশ কয়েকটা কোম্পানি। কিন্তু টিএসএমসি যেটা করছে যে দে ক্রিয়েটেড ট্রাস্ট, যে তোমাদের প্রত্যেকের জন্য আলাদা ফ্যাব্রিকেশন ল্যাব থাকবে, তোমাদের জন্য আমরা আলাদা আর&ডি টিম বানাবো, তোমাদের আর্কিটেকচার যারা ডিজাইন করে সেই আর&ডি টিম, আমাদের আর&ডি টিম একসাথে কাজ করবে, এবং আলাদা আলাদা ফ্যাব ল্যাবে আলাদা আলাদা ফ্যাব লাইনের মধ্যে তোমাদের প্রোডাক্টগুলো প্রডিউস করা হবে, এবং কেউ কারোটা জানবে না। উই ডোন্ট শেয়ার ইয়োর সিক্রেটস টু আওয়ার আদার পার্টনার্স, এবং দ্যাট ওয়ার্ক। এই একটা কোর মোটর উপরে আপনারা বলতে পারেন টিএসএমসির ব্যবসা এত বড় হয়ে আসছে, এতই বড় যে টিএসএমসিকে এখন বলা হয় যে সিলিকন শিল্ড, মানে এই সিলিকনের ব্যবসা দিয়ে সে তাইওয়ানের উপর একটা শিল্ডের মতো ক্রিয়েট করে রাখছে, যাতে চায়না মতো একটা সুপার পাওয়ার চাইলেই তাইওয়ানকে অ্যাকোয়ার করতে পারে না বা একটা বোম ফালাই দিতে পারে না। আর আমেরিকাও এটা ক্যাপিটালাইজ করতেছে, সো দে আর সাপোর্টিং তাইওয়ান অ্যাজ ওয়েল। আপনার গত বছর এই কমপ্লেক্সের আশেপাশেই আপনার তখনকার যে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট আছে উনি তাইওয়ানে আসেন, এবং উনি আসার কারণে অনেক ফাইটার জেট, তারপরে রণতরী, আপনার যে যুদ্ধ বিমানবাহী এয়ারক্রাফট ক্যারিয়ার, এগুলা পাঠায় দেয় চীন সাগরে তাইওয়ানের খুব কাছে। বাট তারপরেও মানে তাইওয়ান জিও পলিটিক্সে এত স্ট্রং একটা জায়গা হোল্ড করে যে এই টিএসএমসির কারণেই এই সিলিকন শিল্ডের মতো একটা টার্ম ক্রিয়েট হয়ে গেছে। Across from China, the island of Taiwan is the world's largest producer of electronic chips, a situation that is creating geopolitical tensions. 台湾是中国，台湾更是被外族侵占。If we imagine China taking over Taiwan's semiconductor industry, the worldwide economic shutdown. Taiwan with semiconductor is probably the best defense, has a silicon shield. Since the 1980s, the United States and Europe have been off-shipping the production of electronic chips. The globalization trend was driven by differentials in labor costs. It was simply cheaper to hire workers. Aware of their dependence, Americans and Europeans are facing a race against time to produce their own chips. যাই হোক, আমরা বিজনেসে ফেরত আসি। 2004 সাল নাগাদ, মানে 1987 এর টিএসএমসি ফাউন্ডিং এর সময় কিন্তু আপনার মরিস সাহেবের বয়স 50+। সো বাই 2004 ওনার বয়স অলমোস্ট 74। উনি বললেন ওকে অনেক হয়েছে, আমি রিটায়ার করে ফেলি। উনি রিটায়ার করে চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন ছুটি কাটাইতে। বাট আপনার 2007-08 সাল আসতে আসতে ওয়ার্ল্ডে একটা ইকোনমিক ক্রাইসিস হিট করলো, এবং এই ইকোনমিক ক্রাইসিসের মধ্যে এই ধরনের টপ চিপ মেকার কোম্পানি কেমনে টিকে থাকবে, এটা একটা ধোঁয়াশা তৈরি হইলো। ঠিক এই সময়ে মিস্টার মরিস আবার ভাবলেন না, এইবার আমার সুযোগ। উনি আবার আসলেন এবং এসে এখানে সিইও হিসেবে জয়েন করলেন। উনি আপনার স্মার্টফোন কোম্পানিগুলো যখন এমার্জ করতেছে, তখন আইফোন লঞ্চ হয়েছে, স্যামসাং ফোন নিয়ে আসতেছে। তিনি দেখলেন যে এদের জন্য যদি আমরা চিপ বানানো শুরু করতে পারি, দ্যাটস এ মাচ বিগার মার্কেট কম্পেয়ার টু এনি আদার কনজিউমার ইলেকট্রনিক্স। তো তখন শুরু হইলো তার নতুন যাত্রা। আইফোন যখন ফার্স্ট লঞ্চ হয়, তখন ডিসপ্লে বলেন, মেইন যে কোর কম্পোনেন্ট অর্থাৎ প্রসেসর, সেটাও কিন্তু স্যামসাং থেকেই বানাই দিত। স্যামসাং এরও একটা ফাউন্ড্রি আছে। পরে কি হইলো, স্যামসাং হঠাৎ করে চিন্তা করলো, ওকে আমি অ্যাপেলরই খালি বানাই দিচ্ছি, আর অ্যাপেলই ব্যবসা করতেছে, আমিও একটা ফোন নামাই দিই। স্যামসাং লঞ্চ করে ফেললো এস সিরিজ, এবং কম্পিটিশন, দ্য মার্কেট ইজ অল অ্যাবাউট কম্পিটিশন। স্যামসাংকে হেল্প করার জন্য চলে আসলো গুগল নিজে, হুইচ ইজ অ্যানাদার আমেরিকান কোম্পানি। তো গুগল এসে বললো, ওকে তোমার সমস্যা কি, ওএস আমি দিচ্ছি তোমার ওএস, আইওএস এর মতো অ্যান্ড্রয়েড। তো অ্যাপেল যখন দেখলো যে স্যামসাং এর সাথে কাজ করে আমি নিজেই নিজের কম্পিটিশনটা বাড়াইতেছি, অ্যাপেল ওয়াজ লুকিং ফর এ ওয়ে আউট। 2014 সালে প্রথম টিএসএমসি অ্যাপেলের জন্য একটা আলাদা ফ্যাব ল্যাব ফ্যাব্রিকেশন লাইন তৈরি করে, একদম কমপ্লিটলি সেপারেট। তখন পর্যন্ত অ্যাপেল টিএসএমসির সাথে কোনো কনফার্ম চুক্তিতে যায় নাই, তারপরও তারা ইনভেস্ট করে একটা পুরা ল্যাব তৈরি করে, এবং
2014-এ আপনার যখন আইফোন 6 প্রবাবলি লঞ্চ হয় এবং A8 অথবা A9 প্রসেসর, সেটার অর্ধেক তারা নিছে স্যামসাং থেকে, অর্ধেক তারা নিছে টিএসএমসি থেকে। কিন্তু টিএসএমসির প্রসেসরগুলো এতটাই পাওয়ার এফিশিয়েন্ট ছিল এবং অপটিমাইজ ছিল যে এরপর থেকে আর ঘুরে তাকান লাগে নাই। অ্যাপেল ইজ দ্য বিগেস্ট ফ্রেন্ড অফ টিএসএমসি, বিগেস্ট পার্টনার অ্যাজ ওয়েল। এখন এই মুহূর্তে 2024-25 সালে অ্যাপেল তার টোটাল যে রেভিনিউ আছে তার 1/3 মানে 3/1 টিএসএমসির সাথে শেয়ার করে এবং টিএসএমসি অ্যাপেলের জন্য পুরা ডিফারেন্ট একটা হোল আদার ফ্যাব লাইন ফাউন্ড্রি বানায় রাখছে, যেখানে অ্যাপেলের এম সিরিজ বলেন, এ সিরিজ বলেন, এই প্রসেসরগুলো তারা ম্যানুফ্যাকচার করে দেয়। এবং নট অনলি অ্যাপেল, মজা আরও জমতেছে। ব্যাক ইন 2010 অলরেডি এএমডি আপনার টিএসএমসির সাথে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভলভ হয়ে গেছে। তারাও চাইতেছিল কিভাবে আপনার নোট সাইজ কমায় নিয়ে আসা যায়। তখন 20nm নোট সাইজ ছিল, সেখান থেকে ইন্টেল 10nm নোটে চলে আসে এবং এইটা নিয়ে ইন্টেলের গর্বের আর সীমা ছিল না। এতই গৌরব, তাদের অবস্থা হয়েছে টেক্সাস ইনস্টিটিউটের মতো। গৌরবের ঠেলায় তারা বিভিন্ন দেশে দেশে গিয়া ফ্যাব ল্যাব দিত, ফ্যাব্রিকেশন প্লান্ট দিত। কিন্তু হোয়াট চেঞ্জ দ্য ইন্ডাস্ট্রি? মডুলারিটি। এই যে ইন্টিগ্রেটেড সিস্টেমটা, যে ইন্টেলের একটা প্রোডাক্টের এভরি কম্পোনেন্ট ইন্টেল নিজেই সোর্স করবে, নিজেই ডেভেলপ করবে, নিজেই এন্ড প্রোডাক্ট হিসেবে বাজারে গিয়ে বিক্রি পর্যন্ত করবে, দ্যাট কিল্ড ইন্টেল টুডে। বিকজ আপনার 2010 সালের পর থেকে ইন্টেলের সিইও আর ইঞ্জিনিয়ার থাকতো না, দেখা যেত মার্কেটিং এর লোককে বানাই দিয়েছে সিইও। সো মার্কেটিং এর লোকের কাছে মেইন জিনিস কি? রেভিনিউ। রেভিনিউর জন্য দে ডিড এভরিথিং এক্সেপ্ট দ্য মেইন থিং, যেটা হচ্ছে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট। 2010 সালের পর থেকে দেখা গেল এএমডি ফেল করতেছে তাদের প্রসেসর লাইন আপে, আর ইন্টেল প্রতি জেনারেশনে একটা বা দুইটা কোর বাড়াইতেছে, নাও বাড়াইতে পারে। এমনও বছর গেছে যে যেই বছরে তারা শুধুমাত্র 100 মেগাহার্টজ বা 200 মেগাহার্টজ ক্লক স্পিড বাড়ায় মার্কেটে নতুন সিরিজের প্রসেসর লঞ্চ করে দিছে, নতুন চিপসেট সহ মাদারবোর্ড লঞ্চ করে দিছে। সো if you want to upgrade, you have to buy the motherboard and the processor both at the same time. That was the best way to milk a customer, a loyal customer. 2010 সাল থেকে আপনার 7-8 বছর এমডি আর টিএসএমসি একসাথে মিলে যে 7nm নোড নিয়ে কাজ করতেছিল, সেইটা 2018 এসে ব্যান Zen 2 আর্কিটেকচারে চলে আসলো, ইফ আই এম নট রং। এবং ওই আর্কিটেকচারে তারা তাদের এপিইউ লাইন আপ 3400G, 3200G, RX 580 এই সব বাজারে লঞ্চ করা শুরু করলো। ইন্টেল হঠাৎ করে দেখলো পায়ের তলে মাটি নেই। নট অনলি ইন্টেল, everyone else, যত কম্পিউটার মেকার কোম্পানি আছে, আইবিএম, এইচপি, এভরিওয়ান ওয়াজ ক্র্যাশড। এখানে একটা মজার কাহিনী বলি, এটা অ্যাড করা দরকার, পরে গেলে আরো লেট হয়ে যাবে। যে ওই যে ইয়াং ইঞ্জিনিয়ারদের কথা বলতেছিলাম না, যে ইয়াং ইঞ্জিনিয়াররা আপনার মরিসের সাথে কাজ করতে চাইতো, টিএসএমসির সাথে কাজ করতে চাইতো, তাদের নিজেদের এত টাকা পয়সা ছিল না যে নিজের একটা ফ্যাব্রিকেশন ল্যাব দেবে। তাদের মধ্যে একজন ছিলেন কে বলেন তো? জেনসেন হুয়াং, দ্য লেদার জ্যাকেট গাই। তো দ্য লেদার জ্যাকেট গাই 2000 থেকে তারা জিপিইউ ম্যানুফ্যাকচার করা শুরু করলো। তখন প্রসেসরই মেইন চিপ, জিপিইউ রে কেউ গুরুত্ব দিত না। ইভেন জেনসেনের একটা আছে ইন্টারভিউ, যেখানে সে বলছে 2014-15 সালে তারা ব্যাপক লসের মধ্যে দিয়ে যাইতেছে। তারা এইচপির কাছে যাইতেছে, ডেলের কাছে যাইতেছে, গিয়ে বলতেছে যে আমার জিপিইউ তোমরা ইউজ করো, দিস ইজ সুপিরিয়র দ্যান দ্য সিপিইউ, ইট উইল বিকাম সুপিরিয়র দ্যান দ্য সিপিইউ এট সার্টেন পয়েন্ট। কিন্তু এইচপি বললো দাম তো বেশি, লাভ নাই, থাক নিব না, আমাদের দরকার নাই। কিন্তু জেনসেন থামে নাই। জেনসেন টিএসএমসির সাথে কাজ করতে রয়েছে। এনভিডিয়ার যারা আর্কিটেক্ট ছিল তারা নতুন নতুন আর্কিটেকচার ডেভেলপ করা শুরু করছে। এবং ইউ নো হোয়াট, নাও ইন 2025 এনভিডিয়া বুম। এনভিডিয়া বুম মানে কি? টিএসএমসি বুম। এনভিডিয়ার এভরি সিঙ্গেল জিপিইউ এদিক থেকে বেরোয়। 2018 সালে যখন অ্যাপেল বলল যে আমাদের এম সিরিজের চিপ দরকার, এখানে আমাদের দরকার এফিসিয়েন্সি, আমাদের দরকার পারফরমেন্স, আমাদের দরকার লো পাওয়ার কনজাম্পশন, টিএসএমসি বলল আমরা আছি তোমাদের জন্য। এবং এম সিরিজ যখন লঞ্চ করলো এসওসি গুলা, তখন আরেকটা রেভলিউশন আমরা দেখলাম। এই চিকন, এই পাতলা ল্যাপটপ, এই ধ্যাবরা এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড ইন্টেলের সিপিইউ, এএমডি জিপিইউর সাথে কম্পিট করতেছে। হাউ ইজ দিস পসিবল? এবং এই 2018 আশপাশ পর্যন্ত কিন্তু ইন্টেলের কাছ থেকেই অ্যাপেল তার ম্যাকের জন্য যত চিপগুলো ছিল সবগুলো নিত, প্রসেসরগুলো আই মিন। তো এরপরে যেই আপনার অ্যাপেল তার এম সিরিজ নিয়েও চলে আসলো টিএসএমসিতে, তখন ইন্টেলের ব্যবসাটা বড় সড়ো ধস নামে। আর এদিকে এমডি তার সিপিইউ লাইন আপনি আগায় যাইতেছে, আপনার ওদিকে অ্যাপেল তার ফোন নিয়ে ওয়ার্ল্ডে লিটারালি ওন করতেছে। এবং অ্যাপেলের যে নাম্বার 1 কনজিউমার স্যামসাং এর ফাউন্ড্রি, দ্য বিগেস্ট কম্পিটিটর অফ টিএসএমসি, সেই স্যামসাং কিন্তু কোয়ালকমের চিপ ইউজ করতেছে, নট দেয়ার এক্সিনোস চিপ। তাদের এক্সিনোস কিন্তু বড় বড় মার্কেটে নেয় না, আমাদের মতো গরিব দেশে এক্সিনোস খাওয়ানোর চেষ্টা হয়, এখন তাও বন্ধ হয়েছে। এনিওয়ে, তো
এই কোয়ালকম কিন্তু আবার টিএসএমসির পার্টনার। তার মানে কি, যেদিক থেকে আপনি হাত দেন না কেন, ওই যে ট্রাস্টের সাইকেলটা ক্রিয়েট করছে টিএসএমসি, ওরা ওইটা ধরে রাখতে পারছে এবং এই সবগুলা ব্র্যান্ডরে এই একটা ফাউন্ড্রির মধ্যে নিয়ে আসতে পারছে। নট একটা ফাউন্ড্রি, আসলে অনেকগুলো ফাউন্ড্রি, বাট আন্ডার ওয়ান সিঙ্গেল কোম্পানি। 2018 পর সাল থেকে তারা 7nm থেকে 5nm এ আসছে। এখন আমরা 5nm এর চিপ দেখি, 3nm ও আমরা দেখতেছি, ইভেন 2nm নিয়ে কাজ হচ্ছে। যদি আপনি মার্কেট শেয়ার ওভারঅল হোল কম্পিউটার মার্কেটের অ্যাবাউট 55 to 60% হচ্ছে টিএসএমসির মার্কেট শেয়ার। নাম্বার 2 তে আছে স্যামসাং ফাউন্ড্রি। স্যামসাং ফাউন্ড্রি হচ্ছে 10 to 12%। তারপরে গ্লোবাল ফাউন্ড্রি প্রবাবলি 5 to 6%। তারপরে ইএমসি, যেটা ওনারা আগে শুরু করছিলেন, সেও এখনো মার্কেটে আছে, প্রবাবলি বিল্ডিংটা একটু এইদিকে। ইএমসিও আপনার 2-3% নিয়ে টিকা আছে, আর বাকি সবাই মিলে 10%। সো টিএসএমসির প্রভাবটা কি, কন্ট্রোলটা কি মার্কেটে, আপনি কি মোটামুটি আন্দাজ করতে পারতেছেন? ম্যাসিভ। এবং যদি আমি শুধু 5nm আর 3nm এর কথা বলি, তাইলে এইখানে টিএসএমসির মার্কেট শেয়ার 90%, মানে অলমোস্ট হোল মার্কেটটা টিএসএমসি। 7nm এ এসে এএমডি অল্প জায়গায় লেস পাওয়ারে বেশি কোড থ্রেড দেওয়া শুরু করলো এবং ইন্টেলের কাছ থেকে মার্কেটগুলো আস্তে আস্তে নিয়ে নেওয়া শুরু করলো। কিন্তু তখন পর্যন্ত সিঙ্গেল করে ইন্টেল বেটার পারফর্ম করতো। সো গেমিং এ একটা অ্যাডভান্টেজ ইন্টেলের থেকেই গেছিল এবং ইন্টেলের প্রসেসরগুলো ওভারক্লকেবল হওয়ার কারণে ওই বেনিফিটটাও আপনার গেমাররা পাইতো। এএমডি 2020 সালে টিএসএমসি রে বললো, লেটস ফাইন্ড এ ওয়ে টু ফিক্স দিস থিং। এবং তখন টিএসএমসির ইঞ্জিনিয়ার আর এএমডির ইঞ্জিনিয়াররা নিয়ে একসাথে মিলে আপনার 3D ভিকাস নিয়ে কাজ করা শুরু করলো। দেন দ্য X3D প্রসেসরস কেম আউট অ্যান্ড দ্য গেমিং মার্কেট ওয়েন্ট টু AMD's ব্যাগ। জাস্ট 2 বছরে X3D 3D ভিকাস দিয়া হোল গেমিং মার্কেট এমন ভাবে এএমডি নিয়ে নিছে, এএমডির নন X3D প্রসেসরগুলা এএমডির মেইন স্ট্রিম প্রসেসরগুলোরে সহায় ফেলে, মানে নিজের প্রসেসরের উপরে চলে গেছে উইদিন জাস্ট 2 ইয়ার্স উইথ দ্য হেল্প অফ TSMC and AMD architects। 18-19 সাল পর্যন্ত ইন্টেল 14nm এর প্রসেসরই বিক্রি করত, তারপরে তারা 10nm এ অনেক কষ্টে নেমে আসে এবং 10nm didn't work। তো যখন দেখলো যে ইন্টেল 10nm দিয়ে আসলে সুবিধা করতে পারতেছে না, তখন তারা মোটামুটি বাধ্য হয়ে গেল যে টিএসএমসির সাথে কমিউনিকেশন শুরু করার জন্য। এবং টিএসএমসির সাথে বিগেস্ট যে কাজটা ইন্টেল করছে সেটা হচ্ছে আর্ক জিপিইউ। এবং এই আর্ক জিপিইউ হচ্ছে একমাত্র ইন্টেলের প্রোডাক্ট যেটা আউট অফ নোওয়্যার, আউট অফ দ্য ব্লু মার্কেটে আসছে, সেল জেনারেট করছে এবং অ্যাকচুয়ালি পপুলার হয়েছে। এতদিন পর্যন্ত ইন্টেল আপনার মিড রেঞ্জ জিপিইউতেই ছিল, মিড রেঞ্জ এবং বাজেট টিয়ারে। আমরা শুনতে পাইতেছি যে এই কম্পিউটেক্সে তারা 24GB একটা জিপিইউ লঞ্চ করতে যাইতেছে এবং এটাও প্রবাবলি টিএসএমসির সাথে কোলাবোরেশনে। তো এই জিপিইউটা আসলে পরে বলতে পারেন যে হাই এন্ড রেঞ্জে অ্যাকচুয়ালি এনভিডিয়ার সাথে কিছুটা কম্পিট করার সুযোগ পাবে ইন্টেল। তো ফিউচার কি হবে আই ডোন্ট নো। তবে মাঝখানে আরেকটা ঘটনা ঘটে গেছে। 2024 সালের দিকে প্যাট্রিক জেনস্লিঙ্গার, যিনি আর কি ইন্টেলের সিইও ছিলেন, ওনারা 3nm নোডে টিএসএমসির সাথে একটা কন্ট্রাক্ট করছিল এবং ওইখানে 40% ডিসকাউন্ট পাওয়ার কথা ছিল অ্যাজ এ সাইন ইন বোনাস টাইপ। আর ওইখানে আর কি টিএসএমসির পলিসি যে লো প্রাইস থেকে শুরু করবে। এবং ওই সময় জিও পলিটিক্যাল ইস্যুর কারণে আমেরিকা, তাইওয়ান, চায়না এইসব মিলাই টিলাই কোনো একটা নেগেটিভ কথা প্যাট্রিক জেনস্লিঙ্গার বলছিল, আই থিঙ্ক, বা ইন্টেলের কেউ বলছিল, আই এম নট শিওর যে সিইও উনি নিজেই বলছে কিনা। তারপরে এই 40% ডিসকাউন্ট তাইওয়ানের গভর্নমেন্ট বলেন, টিএসএমসির কালচার বলেন, পলিসি বলেন, সবকিছু মিলে তারা উঠায় নেয়। সো এই লেভেলে 40% ডিসকাউন্ট হারানোটা আসলে অবিশ্বাস্য, মানে আনবিলিভেবল। এই ধরনের কমিক্যাল কাজ এই লেভেলে আসলে নট অ্যাকসেপ্টেবল। এইখান থেকে ইন্টেল সবকিছু নিজের পাইপলাইনের মধ্যে রেখে প্রত্যেকটা সেমিকন্ডাক্টর একদম স্ক্র্যাচ থেকে বিল্ড আপ করে এখনকার এই টিএসএমসির মডুলার মার্কেট স্ট্র্যাটেজির সাথে বা মডুলার ম্যানুফ্যাকচারিং স্ট্র্যাটেজির সাথে পারতেছে না এবং পারার কোনো সম্ভাবনাও আপাতত দেখা যাচ্ছে না। এখন আমরা গরিব দেশের মানুষ, আমাদের ইকোনমি আর তখনকার তাইওয়ানের ইকোনমির মধ্যে বিশেষ তফাৎ নাই। তাইওয়ানে তখন ছিল এগ্রিকালচার আর মাছ ধরা, আর আমাদের হইতেছে এগ্রিকালচার এর সাথে সাথে আপনার এই জামা কাপড়। আরএমজিতে আমরা অনেক আগানো আছি, আমাদের এই ব্র্যান্ডের জামা কাপড়গুলো আমরা ভ্যানে কিনতে পারি কম টাকায় এবং এতে আমরা অনেক খুশি হই, দেখতে ভালো লাগে, একটা ব্র্যান্ডের শার্ট গায়ে দিছি। কিন্তু দেখেন বাংলাদেশে কিন্তু ছোট ছোট অনেকগুলো সেমিকন্ডাক্টর বেসড কোম্পানি আছে যারা ফ্যাব্রিকেশন করে না, করার দরকারও নেই, কারণ আমেরিকানরাও তো করতেছে না, তারা আর্কিটেকচার নিয়ে কাজ করে। এক একটা প্রসেসরের মধ্যে যে স্মলেস্ট পার্টগুলো থাকে এসএম বা স্ট্রিমিং মাল্টি প্রসেসর, দেখা যায় তার মধ্যে আবার অনেকগুলো সেকশন থাকে, আরটি কোর, তারপরে ক্যাশ। তো ওই পার্টগুলোর কোনো না কোনো অংশ নিয়ে হয়তো কেউ না কেউ কাজ করতেছে। বাংলাদেশে অনেকগুলো কোম্পানির মধ্যে হয়তো কেউ না কেউ, আমি শুনছি এটা রিউমারের মতনই শুনছি, আই ডোন্ট নো ফর শিওর, যে এমডির প্রসেসরের কিছু কিছু কাজের কিছু কিছু অংশ বাংলাদেশে হয়েছে। বাট আমি জানি আমার ফ্রেন্ড আছে যে ইন্টেলে চাকরি করে, ভিসায় চাকরি করে, অ্যাপেলে চাকরি করে। তো আই বিলিভ যে এই রিভার্স ব্রেন ড্রেন এটা নিয়ে যত কথা হয় এটা বাস্তবে এখন পর্যন্ত ওইভাবে চোখে পড়তেছে না। বাংলাদেশে একটা সেমিকন্ডাক্টর সরকারি উদ্যোগও আছে, উল্কা সেমি সম্ভবত নাম। তো মেবি আমরা আমাদের যে জেনারেশনটা আছে, দ্য হোল জেনজি ইউথ
একটা হোল জেনারেশন ডাউন দ্য লাইন 50 ইয়ার্স পরে হয়তো আমরাও এরকম একটা শিফট দেখতে পারি, যেখানে আমাদের হোল দেশের ইকোনমিটাই চেঞ্জ হয়ে যেতে পারে যদি সঠিক উদ্যোগগুলো নেওয়া হয়। তো এইটা আমাদের কাছে, আপনাদের কাছে, সবার কাছে হয়তো জাস্ট একটা ইউটিউব ভিডিও, জাস্ট অ্যানাদার কন্টেন্ট, বাট আই বিলিভ যে ইউ গট দ্য মেসেজ। এই হোল গল্পটার পেছনে একটা মেসেজ আছে, আই বিলিভ যে মেসেজটা আপনারা পাইছেন। আমি মোটামুটি নিশ্চিত যে যারা এখন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে আছেন তারা এই ব্যাপারগুলো আমার থেকে আরো ভালো জানেন। যারা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করতেছেন তারা আরো বেটার ওয়েতে মরিস চ্যাংকে চেনেন, তার গল্প জানেন, এবং তাদের মধ্যেও হয়তো অনেকে স্বপ্ন দেখেন যেরকম কিছু একটা করা যায় কিনা। হয়তো হবে, হয়তো হবে না, হয়তো আমরা থাকবো, আমরা থাকবো না, হয়তো বিএসএমসি নামে কিছু থাকলেও থাকতে পারে। ইনশাল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং প্রবাবলি আমার শোনা সবচেয়ে ইন্টারেস্টিং গল্পটা আমাকে বলতে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।